2026-এর যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। পরমাণু নিউক্লিয়াস থেকে ওয়ান শট ভিডিও। দেখো, ওয়ান শট ভিডিও ঠিকই, তবে এর মধ্যে পুরো কন্টেন্টটাকে কভার করানো হবে। এমনটা নয় যে কয়েকটা বিষয় বলে দিয়ে জাস্ট একটা ছোটখাটো ভিডিও বানিয়ে দিচ্ছি, তা নয়। তোমাদের পরীক্ষাতে এই পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে এই ক্লাসের বাইরে আর কোনো প্রশ্ন আসতে পারে না। আজকের ক্লাসে আমি যা যা পড়াবো, যে কনসেপ্টগুলো তোমাদের আজকে বোঝাবো, এই প্রত্যেকটা কনসেপ্টের মধ্য থেকেই পরীক্ষাতে প্রশ্ন হয়। এর বাইরে তোমরা আর কোনো প্রশ্ন পাবে না। এবং এমন অনেক কিছু তোমরা জানতে পারবে যেগুলো তোমরা পূর্বে যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলোর থেকে নতুন কিছু হবে। এমন কিছু তোমরা জানতে পারবে যেটা আগে হয়তো কখনো জানতে না, এই ক্লাসেই প্রথম তোমরা জানতে পারলে। তো এইরকমও কিছু কিছু বিষয় তোমরা পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এবং যদি তোমাদের কাছে টেক্সট বইটা থাকে তাহলে অবশ্যই টেক্সট বইটাকে পাশে রেখো। আমি যেগুলো পড়াবো সেগুলো টেক্সট বইয়ের সাথে মেলানোর চেষ্টা করো। তাতে করে কি হবে, আমার কথাটাও শোনা হবে এবং বইটাও কিন্তু একবার হালকা করে রিভাইজ হয়ে যাবে। ওকে, বেশি দেরি করবো না, শুরু করে দেবো। যদি তোমরা এই ক্লাসগুলোর নোটিফিকেশন পেতে চাও, কখন ক্লাস দেওয়া হচ্ছে, বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। তার জন্য আমি ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, একটা গ্রুপ লিংক দিয়ে রাখছি। সেইখানে গিয়ে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, যদি চাও অ্যাড হয়ে যেতে পারো। দেখো, পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটাকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করব। একটা পোর্শনে আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তা, আর একটা পোর্শনে আলোচনা হবে নিউক্লিয় শক্তি। পুরোটা একটা ক্লাসের মধ্যেই কভার করানো হবে। তেজস্ক্রিয়তা নিয়ে কিছু বিষয় আলোচনা হবে এবং নিউক্লিয় শক্তি নিয়ে কিছু বিষয় আলোচনা হবে। চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়, তবে কিছু কিছু জায়গায় যেগুলো মনে রাখতে কষ্টকর হয় সেইগুলোর জন্যই পরীক্ষাতে কিন্তু ওই প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো না। তো আজকের ক্লাসের পর এই সমস্যাটা হবে না। তাহলে সবার প্রথমেই আমরা বুঝে নিই তেজস্ক্রিয়তা জিনিসটা কি। তোমরা বেকারেলের নাম শুনেছো, বিজ্ঞানী হেনরি বেকারেল। তিনি লক্ষ্য করেন যে এক ধরনের যৌগ আছে, যৌগটার না সংকেত হচ্ছে K2SO4 UO2 SO4। এর নাম কেউ বলতে পারবে? পটাশিয়াম ইউরেনিল ইউরেনিল সালফেট। পটাশিয়াম ইউরেনিল সালফেট। তিনি লক্ষ্য করেন যে এই যৌগটা থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে এবং সেটা অদৃশ্য রশ্মি। অদৃশ্য রশ্মি হলে তিনি দেখলেন কি করে, দেখতে পাননি, তিনি দেখলেন যে ফটোগ্রাফিক প্লেট তার পাশে যে ছিল তার উপরে একটা ছবি তৈরি হচ্ছে। ফটোগ্রাফিক প্লেটের উপর তখনই কোনো ছবি তৈরি হবে যখন কোনো রশ্মি এসে আঘাত করবে। এবার আশেপাশে এই যৌগটাই ছিল, সুতরাং তিনি বুঝতে পারলেন যে এই যৌগ থেকে কোনো অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে এবং এই রশ্মিটার নাম তিনি দিয়েছিলেন বেকারেল রশ্মি। তার নাম অনুসারে এই রশ্মিকে তখন বলা হতো কি, বেকারেল রশ্মি। ঠিক আছে, এই রশ্মিটাকে বলা হতো বেকারেল রশ্মি, হেনরি বেকারেল নাম অনুসারে। পরবর্তীকালে এই রশ্মির নাম হয়ে গেছে তেজস্ক্রিয় রশ্মি, যেটাকে আমরা রেডিও অ্যাক্টিভ রে হিসেবে চিনে থাকি। তেজস্ক্রিয় রশ্মি, পরবর্তীকালে আমরা এটাকে তেজস্ক্রিয় রশ্মি হিসেবে চিনি। এবার তেজস্ক্রিয়তা এই ঘটনাটা কি, কাকে বলে, রেডিও অ্যাক্টিভিটি, এই ওয়ার্ডটার মানে কি? এই যে রেডিও অ্যাক্টিভিটি, এই ওয়ার্ডটার মানে কি? মন দিয়ে সবাই শুনবে। রেডিও অ্যাক্টিভিটি এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে কিছু ভারী মৌল আছে। তোমরা অনেক মৌলের নাম জানো, হাইড্রোজেন, হিলিয়াম, আরো জানো ইউরেনিয়ামত্তর মৌল, তাই না? ল্যান্থানাইটস মৌল, অ্যাক্টিনাইটস মৌল, তোমরা নাম তো পড়েছো। তো কিছু মৌল আছে যারা ভারী, যাদের পারমাণবিক ভর অনেক বেশি। সেই সমস্ত মৌল থেকে এক ধরনের রশ্মি অবিরাম গতিতে নির্গত হতে থাকে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে মানে অটোমেটিক, নিজে থেকেই। অবিরাম মানে রেস্ট নেই, অনবরত চলতে থাকছে। তো এরকম কিছু ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অবিরাম গতিতে এবং স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রশ্মি নির্গত হতে থাকে এবং তার ফলে ওই মৌলটা অন্য কোনো মৌলে কনভার্ট হয়ে যায়। ওই মৌলের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা তার ধর্মের পরিবর্তন হয় এবং সেটা অন্য কোনো একটা নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। বুঝতে পারলে নিশ্চয়ই কাকে বলে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। দেখো, এই পয়েন্টগুলো কিন্তু সংজ্ঞা যদি আসে তাহলে এগুলো অবশ্যই উল্লেখ করবে স্বতঃস্ফূর্তভাবে। ঠিক আছে, নতুন মৌলের সৃষ্টি হচ্ছে এই কথাটা অবশ্যই বলতে হবে। অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে এই ওয়ার্ডগুলো কিন্তু উল্লেখ করবে সংজ্ঞার মধ্যে অবশ্যই। তোমাদের বিভিন্ন বইতে দেখবে সংজ্ঞাগুলো বিভিন্ন রকম ভাবে আছে,
কোথাও একটু বড় আছে, কোথাও একটু ছোট আছে, বাট মোদ্দা কথা এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেন থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এটাকে বলি আমরা তেজস্ক্রিয়তা। এবং যেসব মৌলের ক্ষেত্রে এই ঘটনাগুলো দেখা যায় তাদেরকে আমরা নাম দিই তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এইরকম কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এর নাম আমি তোমাদের লিখে দিচ্ছি। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, বা আমরা এটাকে বলবো তেজস্ক্রিয় মৌল। প্রথমেই লিখছি ইউরেনিয়াম, খুব একটা পরিচিত নাম ইউরেনিয়াম। এর সংকেত তোমরা মনে রাখবে ইউ উইথ 92, মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। তারপরে একটা মনে রাখবে থোরিয়াম। যে কয়েকটা আমি লিখছি এই কয়েকটা অবশ্যই মনে রেখো, কাজে লাগবে। আছে তো প্রচুর। থোরিয়ামের হচ্ছে 90। তারপরে তুমি মুখস্থ রেখো প্রোট্যাক্টিয়াম। প্রোট্যাক্টিয়াম, প্রোট্যাক্টিয়াম পি এ দ্বারা রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে 91। ঠিক আছে, এরকম কয়েকটা মুখস্থ রাখলেই চলবে। ওকে, 90, 91, 92। তো এরকম অনেক মৌল আছে যারা ভারী মৌল, সাধারণত যারা ইউরেনিয়ামোত্তর মৌল রয়েছে। ইউরেনিয়ামোত্তর, কাকে বলে বলো তো? ইউরেনিয়ামোত্তর কাদেরকে বলে? যেসব মৌলগুলো ইউরেনিয়ামের পরবর্তী, তাদেরকে বলি আমরা ইউরেনিয়ামোত্তর মৌল। তো সেই সমস্ত মৌলগুলো সাধারণত তেজস্ক্রিয় হয়ে থাকে। তাহলে তেজস্ক্রিয় বিষয়টা তোমরা বুঝতে পারলে, রেডিও অ্যাক্টিভিটি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এই রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে রশ্মির কথা বললাম, এই যে অদৃশ্য রশ্মি, এই অদৃশ্য রশ্মিকে 3 ভাগে ভাগ করা হয়। কত ভাগে ভাগ করা হয় বলো অদৃশ্য রশ্মিকে? 3 ভাগে। মানে আমরা 3 ধরনের অদৃশ্য রশ্মি দেখতে পাই। ঠিক আছে, এই 3টে রশ্মি কি কি সেই বিষয়টা এবার আমরা একটু দেখে নিই। তাহলে চলো এই 3টে রশ্মি নিয়ে এবার আমরা আলোচনা করে নিই। 3টে রশ্মি হচ্ছে প্রথমত আলফা রশ্মি, বিটা রশ্মি এবং অন্যটা গামা রশ্মি। কত ধরনের রশ্মির কথা বললাম? 3 ধরনের রশ্মি, আলফা, বিটা এবং গামা। এই 3 ধরনের রশ্মির প্রকৃতি আমরা একটু জেনে নিই, যে এই রশ্মিগুলোর বৈশিষ্ট্য কি। ঠিক আছে, মাথায় রাখতে হবে এই যে রশ্মিগুলো নির্গত হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মিগুলো যে নির্গত হচ্ছে, এই সমস্ত রশ্মি নির্গত হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে। কোথা থেকে নির্গত হচ্ছে? পরমাণুর নিউক্লিয়াস থেকে। সেই জন্য আমরা বলে থাকি যে তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াস জনিত ঘটনা। নিউক্লিয়াস জনিত ঘটনা। ঠিক আছে, এটা মাথায় রেখো কিন্তু, নিউক্লিয়াস জনিত ঘটনা, কারণ এই রশ্মিগুলো নির্গত হয় কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। এবার এক এক করে আমরা এর বৈশিষ্ট্য দেখি। সবার প্রথমে দেখি আলফা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে এক ধরনের ধনাত্মক কণার স্রোত। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক কণার স্রোত। যা যা আমি লিখছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখছি, তোমাদের বইতেও দেখবে চার্ট করে দেওয়া থাকবে, বিভিন্ন বইতেই দেওয়া আছে। বিটা রশ্মি হলো ঋণাত্মক কণার স্রোত। ঠিক আছে, বিটা রশ্মি কি? ঋণাত্মক কণার স্রোত। এগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ হয়েছে। এগুলো নিয়ে যদি আমাদের জানতে হয় তাহলে ফার্দার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। গামা রশ্মি, এটা কোনো কণার স্রোত নয়, ধনাত্মক বা ঋণাত্মকও নয়। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সাথে নিস্তড়িৎ, প্লাস দিয়ে আমি লিখে রাখলাম, এটা হচ্ছে নিস্তড়িৎ। ঠিক আছে, নিস্তড়িৎ মনে থাকবে আশা করি সবার। কি কি বললাম আমি? ধনাত্মক কণার স্রোত হচ্ছে আলফা কণা, ঋণাত্মক কণার স্রোত বিটা, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা নিস্তড়িৎ কণা হচ্ছে গামা রশ্মি। ওকে, এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে। নেক্সট যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এই যে আলফা রশ্মি তার আধান মনে রাখতে হবে। আলফা রশ্মির আধান কত? আলফা রশ্মির আধান হচ্ছে 2 ইন্টু প্রোটন কণার আধান। 2 ইন্টু প্রোটন কণার আধান। আধানকে তো আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, আমি এখানে কিউপি লিখে দিলাম। ঠিক আছে, একটা প্রোটনের আধান যদি তোমরা কেউ বলতে পারো, একটা প্রোটনের আধান হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম্ব। অবশ্যই পজিটিভ, যেহেতু ধনাত্মক। তার মানে এর আধানটা হচ্ছে 3.2 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে,
সিমিলারলি বিটা কণার আধান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের সমান, এবং একটা ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 10⁻⁻19 কুলম্ব। মনে থাকবে তো? একই রকম ভাবে যদি আমি গামা রশ্মির আধান বের করতে যাই, একটু আগেই বললাম গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত, তার মানে এর কোনো আধান নেই। ওকে, থার্ড পয়েন্ট, ভর নিয়ে আলোচনা করি। আলফা রশ্মির ভর কি হবে? আলফা রশ্মির ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ। আলফা রশ্মির ভর কি? প্রোটনের ভরের 4 গুণ। একটা প্রোটনের ভর 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। ব্যাস, মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব। সাধারণত 4 এককটা মনে রাখাই দরকার। যদি বিটা কণার ভর বের করতে চাই, তাহলে তার ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের সমান, মানে 9.11 10⁻⁻31 কেজি। ঠিক আছে? এবং গামা কণার ভর যদি বের করতে চাই, এর কোনো ভর নেই, ভর শূন্য। গামা হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কোনো কণার স্রোত নয়। বুঝতে পেরেছো? আরো কিছু পয়েন্ট আছে। 4 নাম্বার, যদি আমি ভেদন ক্ষমতার কথা বলি, সব থেকে বেশি ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামা রশ্মির। গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। ভেদন ক্ষমতা মানে ভেদ করে যাওয়ার প্রবণতা, কোনো একটা মেটেরিয়ালের মধ্য দিয়ে পাস করার প্রবণতা। আর সব থেকে লো সেটা হচ্ছে আলফা রশ্মির ক্ষেত্রে। বিটা রশ্মির ক্ষেত্রে মিডিয়াম। মনে থাকবে, ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? গামা রশ্মির। সিমিলারলি যদি আয়নন ক্ষমতার কথা বলা হয়, আয়নন ক্ষমতা, তাহলে আয়নন ক্ষমতা আবার আলফা রশ্মির সব থেকে বেশি। কারণ আলফা রশ্মি যথেষ্ট ভারী, আলফা রশ্মির ভর বেশি আছে, সাইজ বড় আছে, ফলে আলফা রশ্মি কি হয়, কোনো গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেশি সংঘর্ষ হয়ে থাকে, আর বেশি সংঘর্ষের জন্য বেশি পরিমাণে আয়নিত করতে পারে। সেই জন্য এর আয়নন ক্ষমতা সব থেকে বেশি। আর সব থেকে কম হচ্ছে গামার। গামার আয়নন ক্ষমতা সব থেকে কম, যেখানে বিটা রশ্মি এদের দুজনের মাঝামাঝিতে পড়বে, মিডিয়াম। মনে থাকবে নিশ্চয়ই। এই কয়েকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে আলফা এবং বিটা রশ্মি নিয়ে মনে রাখতেই হবে। এর সাথে আমি আরো কিছু বলে দিই যে আলফা রশ্মিকে কিভাবে চিহ্নিত করা হয়। আলফা রশ্মিকে চিহ্নিত করা হয় 2 হিলিয়াম 4, এইরকম ভাবে মাথায় +2 দিতে পারি। এইরকম ভাবে আলফা রশ্মিকে চিহ্নিত করা হয়। তার কারণ আলফা রশ্মির আধান এবং ভর এই +2 চার্জ বিশিষ্ট হিলিয়ামের সাথে সমতুল্য হয়, সেই জন্য আমরা এইভাবে লিখি। ঠিক আছে? দেখো, 4 একক ভর আর 2 একক আধান। বিটা কণাকে যদি লিখতে হয়, তো বিটা কণার ক্ষেত্রে আমরা লিখবো -1e0, মানে ইলেকট্রনের মতো করে লিখবো আমরা। ইলেকট্রন, বিটা কণার স্রোত অ্যাকচুয়ালি ইলেকট্রনের স্রোত। ঠিক আছে? তারপরে গামাকে জাস্ট আমরা গামা হিসেবেই লিখবো। এর ক্ষেত্রে কোনো চার্জ, কোনো কিছু নেই, কোনো কিছু রিপ্রেজেন্ট করার বিষয়ও নেই। কখনো কখনো বিটাকে -1 বিটা 0 এরকমও লেখা যায়। ওকে, এবার দেখো, বিটা কণা মানে তো ইলেকট্রন কণার স্রোত। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে আমি একটু আগেই বললাম তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়াস জনিত ঘটনা, তাহলে নিউক্লিয়াসের মধ্য থেকে ইলেকট্রন আবার কি করে আসতে পারে? দেখো, নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন একটা প্রোটন আছে, অনেকগুলো নিউট্রন অনেকগুলো প্রোটন থাকে। কখনো কখনো কি হয় বলতো, এই নিউট্রনগুলো প্রোটনে কনভার্ট হয়, প্রোটনগুলো নিউট্রনে কনভার্ট হয়, এরকম কনভার্সন একটা চলতে থাকে। এটা আমরা হায়ার স্টাডি করতে গেলে আরো ডিটেলসে আলোচনা করব। আপাতত এই নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হবে, নিউট্রন তো নিস্তড়িত হয়, তাই না? কোনো চার্জ থাকে না। তো যখন প্রোটনে কনভার্ট হবে, প্রোটনের তো একটা পজিটিভ চার্জ আছে, তাই না? চার্জ তো কনজার্ভ হতে হবে, জিরো চার্জ হতে হবে, সেই জন্য একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট পার্টিকেল তৈরি হয়। আর সেই নেগেটিভ চার্জ বিশিষ্ট পার্টিকেলটা কি হয়, সেটাকেই আমরা বিটা রশ্মি হিসেবে চিনি। এটা উৎপন্ন হওয়ার মাত্রই নিউক্লিয়াসের মধ্যে আর থাকতে পারে না, অনেক বেশি গতি থাকে। তার জন্য কি করে, নিউক্লিয়াসটাকে ছাড়িয়ে অনেক বেশি স্পিড নিয়ে বাইরে বেরিয়ে আসে, যেটাকে আমরা বিটা কণার রশ্মি বা বিটা রশ্মি হিসেবে চোখে দেখতে পাই। ঠিক আছে? আর এই প্রোটন বেরোতে পারে না, তখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের উপর একটা আকর্ষণ বল কাজ করে, সে নিউক্লিয়াসের বাইরে আসতে পারে না। তো এই হচ্ছে আলফা রশ্মি এবং বিটা রশ্মি রিলেটেড গল্প। এবার তোমাদের পরীক্ষাতে এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তাহলে এবার দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো সলভ করার জন্য যেটা জানতে হচ্ছে, আলফা রশ্মি বিঘটন হতে গেলে কি ঘটবে। ধরে নাও তোমার হাতে একটা মৌল আছে,
মৌলটা যে কোনো কিছু মৌল হতে পারে, ইউরেনিয়াম হতে পারে, থোরিয়াম হতে পারে, পোলোনিয়াম হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। আমি কি করলাম, একটা এক্স মৌল রিপ্রেজেন্ট করলাম এবং তার নিচে লিখলাম জেড, ওপরে লিখলাম এ। তার মানে কি, এই জেডটা হচ্ছে পরমাণু সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, আর এটা কি পারমাণবিক ভর, তাই তো? বা এরকম ভাবেও লিখতে পারি যে জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা, শর্টে প্রোটন সংখ্যা, আর এ মানে কি বলতো, এ মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, দুটো মিলে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা দুটো মিলে হচ্ছে এ। ঠিক আছে? তো এখান থেকে যদি একটা আলফা পার্টিকেল বেরিয়ে যায়, এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে কি ঘটবে? তাহলে অন্য একটা মৌলে পরিণত হয়ে যাবে। তেজস্ক্রিয়তার ঘটনাই এটা, যে তেজস্ক্রিয়তার জন্য অন্য কোনো মৌল তৈরি হয়। আর এখানে একটা আলফা কণা বেরিয়ে গেছে, আলফা কণার সংকেত কি, 2 হিলিয়াম 4, এখানে +2 লিখতে পারো। তুমি কি করবে, ব্যালেন্স করবে, এদিকে দেখো 2, এদিকে জেড, তাহলে এইটা এখানে নিশ্চয়ই Z-2 হতে হবে। তার কারণ দুটো প্রোটন বেরিয়ে গেছে, একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে দুটো প্রোটন বেরিয়ে যাওয়া, এবং চার পারমাণবিক ভর কমে যাওয়া। দেখো উপরে এ আছে, এখানে 4 আছে, তাহলে উপরে আমি কি লিখবো, A-4। বুঝতে পারলে? তো এইরকম ভাবে বিষয়গুলোকে লিখবো। এবার যদি এখানে দুটোর একটার জায়গায় দুটো থাকে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে ক্যালকুলেশনটাকে করব। তিনটে থাকলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে করে ক্যালকুলেশন করব। আমি একটা এক্সাম্পল দিই। ধরো ইউরেনিয়াম আছে 92 238, এখান থেকে একটা হিলিয়াম বেরিয়ে গেল, একটা হিলিয়াম বলতে একটা আলফা পার্টিকেল বেরিয়ে গেল। ঠিক আছে? বা এরকমও লিখে দিতে পারি যে আলফা কণা বেরিয়ে গেল একটা। তো এরকম তীর চিহ্নের ওপরেও লিখতে পারে বা পাশেও লিখতে পারে। বুঝেছো? তাহলে কি হবে, এখানে একটা মৌল তৈরি হবে, যে মৌলটা 92 থেকে কমে 90 হয়ে যাবে 2 একক, আর 238 থেকে 4 কমে যাবে, এটা হয়ে যাবে 234। এই 90টা কাকে লিখেছিলাম মনে করে দেখো তো, থোরিয়াম লিখেছিলাম। তার মানে এটা থোরিয়ামকে রিপ্রেজেন্ট করছে। তো এরকম কয়েকটা মুখস্থ রেখো, একটা দুটো। ঠিক আছে? আমি আলফা পার্টিকেলটাকে রাইট হ্যান্ড সাইডেও লিখতে পারি বা অ্যারো সাইনের উপরেও লিখতে পারি, যেভাবে খুশি লেখা যায়। তো এই হচ্ছে আলফা রশ্মির বিকিরণ, যে আলফা কণা বেরিয়ে গেলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সিমিলারলি আমরা এবার করব বিটা রশ্মির ক্ষেত্রে। বিটা রশ্মির ক্ষেত্রে ধরো নাও এরকম একটা মৌল আছে জেড, আর উপরে এ। তাহলে এখান থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, বিটা কণাকে রিপ্রেজেন্ট করছি এইরকম ভাবে, সাথে কি হবে, এখানে একটা অন্য মৌল তৈরি হবে। এবার দেখো এটাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু খেয়াল করো, এটাকে যদি ব্যালেন্স করতে হয়, এখানে জেড এখানে -1, নিশ্চয়ই এটা Z+1 আছে, তবেই তো Z+1 আর -1 করে কত হচ্ছে, জেড হচ্ছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। ওপরে এখানে 0, তাহলে এর কোনো পরিবর্তন হয়। অর্থাৎ বিটা কণার ক্ষেত্রে বা বিটা রশ্মির ক্ষেত্রে পারমাণবিক ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কার হচ্ছে, শুধুমাত্র পারমাণবিক সংখ্যার, এবং সেটা 1 একক বেড়ে যাচ্ছে। ওখানে 2 একক কমে গেছিল, এখানে 1 একক বেড়ে যাচ্ছে। তো এরকম একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, ওই একই রকম ভাবে ধরে নাও। ধরো আমি থোরিয়ামকেই নিয়ে নিলাম, থোরিয়াম 90 নিলাম, ওপরে মনে করো 235 নিয়ে নিলাম। ঠিক আছে, কিছু একটা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে একটা বিটা কণাকে বের করে দিলাম, বিটা কণা, বা আমি লিখলাম -1 -1 E0, এরকম ভাবে তীর চিহ্নের ওপরেও লিখতে পারি। তাহলে এই দিকে যে মৌলটা তৈরি হবে সেটা হবে 91, আর ওপরে হবে 235। ঠিক আছে, কারণ 1 একক বেড়ে যাবে তো। এবার এই 91 এর নাম আমি দিয়েছিলাম, যদি তোমাদের মনে পড়ে, এটার নাম দিয়েছিলাম প্রোট্যাক্টিয়াম। ঠিক আছে? এরকম কয়েকটা মনে রাখলেই চলবে। আশা করি বুঝতে পারছো। সিমিলারলি আমরা গামা রশ্মির ক্ষেত্রে দেখব, কোনো একটা মৌল যাকে আমরা জেড এ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, মানে মৌলের নিউক্লিয়াসটাকে রিপ্রেজেন্ট করেছি, সেখান থেকে যদি গামা রশ্মি বেরিয়ে যায়, যে মৌলটা তৈরি হবে, ধরো এখানে গামা রশ্মি বেরিয়ে গেল। ঠিক আছে, গামা রশ্মি বেরিয়ে গেল, যে মৌলটা তৈরি হবে সেটা জেড এই থাকবে। তার মানে এটাকে তোর ওয়াই লেখার দরকার নাই, এটা এক্স হলো। অর্থাৎ মৌলটা নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হবে না, শুধু রশ্মিটাকে ছেড়ে দিচ্ছে, শক্তি ছেড়ে দিচ্ছে। গামা রশ্মি তখনই নির্গত হয় যখন এই মৌলটা এক্সাইটেড থাকে, উত্তেজিত অবস্থায় থাকে, উদ্দীপিত অবস্থায় থাকবে, তখনই একমাত্র শক্তি নির্গত করে স্টেবল হয়ে যায়, এবং সেই শক্তিটা গামা রশ্মি রূপে নির্গত হয়ে আসে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি এই রিলেটেড, যে কিভাবে তোমরা সলভ করবে। এই বোর্ডে দেওয়া দুটো প্রশ্ন যদি তোমরা সলভ করে নিতে পারো, তাহলে এইখান থেকে কোনো ধরনের কনসেপ্ট তোমাদের আর আটকাবে না। প্রথম প্রশ্নটার দিকে তাকাও,
বলা হচ্ছে একটা মৌল থেকে নিরন্তর দুটি আলফা কণা, কটা আলফা কণা? দুটো আলফা কণা এবং দুটো বিটা কণা নির্গত হলো। উৎপন্ন কণাটির পর্যায় সারণীতে অবস্থানের কি পরিবর্তন হবে? খুব গুরুত্বপূর্ণ, পর্যায় সারণীতে তোমরা পড়ে নিয়েছো, প্রায় শেষের দিকে আছো। দেখো, ধরে নাও কোনো একটা মৌল আছে এই রকম। যখনই আমার কোনো কিছু জানা থাকবে না, আমি মৌলটাকে এক্স ধরে নেব এবং তাকে রিপ্রেজেন্ট করব। তার পারমাণবিক সংখ্যা জেড এবং পারমাণবিক ভর হচ্ছে এ। এখান থেকে বলা হচ্ছে যে দুটো আলফা কণা নির্গত হচ্ছে। তো দুটো আলফা কণা মানে আলফা কণাকে কিভাবে লিখবো? এইরকম ভাবে লিখবো, তাই তো? আলফা কণাকে এইভাবে লিখবো। দেখো, একটা বেরিয়ে গেলে জেড এর মানটা 2 কমে যায়। তো দুটো বেরিয়ে যাচ্ছে মানে জেড এর মান কত হচ্ছে? 4 কমে যাচ্ছে, অর্থাৎ জেড মাইনাস 4 হবে। ওপরে একটা আলফা কণা বেরানোর জন্য 4 কমে, তাহলে দুটোর জন্য কত কমবে? 4 2 8 কমে যাবে, তার মানে এ মাইনাস 8। এতদূর পর্যন্ত সমস্যা নেই। এর পরে আবার বলেছে এখান থেকে দুটো বিটা কণা নির্গত হয়েছে। তো বিটা কণাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? -1 E0। ঠিক আছে, আমি ধরো ডাব্লিউ বলে দিলাম, ওয়াই এর পর ধরো ডাব্লিউ তৈরি হচ্ছে। তো জেড এখানে যেটা থাকবে, একটা বিটা কণা নির্গত হলে এই সংখ্যাটা 1 একক বেড়ে যায়, কিন্তু মনে পড়ছে এটা 1 একক বেড়ে যায়। তো এখানে তো দুটো আছে, তাহলে 2 একক বেড়ে যাবে। তো 2 একক যদি বেড়ে যায় মানে Z-4 + 2, তাই তো? এটাকে আমি একবারেই লিখে দিচ্ছি। কিভাবে লিখছি দেখো, এটাকে লিখে দিচ্ছি Z-2। আর বিটা কণার ক্ষেত্রে পারমাণবিক ভরের তো কোনো পরিবর্তন হয় না, 0 আছে, তাহলে ওপরে যা আছে তাই থেকে যাবে। আর কোনো পরিবর্তন করেছি? করিনি। তো এটা হচ্ছে তোমার ফাইনাল যে মৌলটা তৈরি হচ্ছে তার নিউক্লিয়াস। উৎপন্ন কণাটার পর্যায় সারণীতে অবস্থান কি হবে? দেখো, অবস্থান কি করে রিপ্রেজেন্ট করব? পরমাণু ক্রমাঙ্ক জেড ছিল, এখন পরমাণু ক্রমাঙ্ক ফাইনালি হলো Z-2, মানে 2 একক কমে গেল। এবার পর্যায় সারণীতে আমরা এটা বুঝি না যে এরকম ভাবে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন চলতে থাকে, তো কার্বন, এরকম ভাবে চলতে থাকে পরপর পরপর। তো কোনো মৌল 7 আছে মনে করো, তার 2 একক কমে যাওয়া মানে কোথায় আসবে? 2 ঘর পর্যায় বরাবর সরে যাবে, সরি, হ্যাঁ, পর্যায় বরাবর 2 ঘর আগে চলে আসবে। তো এখানে জেড ছিল, এখন কি হয়েছে? Z-2। তার মানে এই মৌলটার অবস্থান কি হবে? বাম দিকে 2 ঘর সরে যাবে, পর্যায় বরাবর বাম দিকে 2 ঘর সরে যাবে। লিখে দিচ্ছি, পর্যায় বরাবর বাম দিকে 2 ঘর সরবে। এইভাবে কিন্তু তোমাদের আনসারগুলো করতে হবে। ঠিক আছে, বইয়ে আছে এই প্রশ্ন? নেই, কিন্তু পরীক্ষাতে এই প্রশ্ন আসে। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। একটা মৌল দেওয়া আছে 91 235, দুটো আলফা কণা নির্গত হয়েছে, Z1A1 হয়েছে, তারপরে দুটো বিটা কণা নির্গত হয়েছে, Z2A2 হয়েছে, গামা রশ্মি নির্গত হয়েছে, এইটা হয়েছে। তোমাকে চিহ্নিত করতে বলছে Z1A1 কি হবে, Z2A2 কি হবে, Z3A3 কি হবে। খুব সহজেই বলতে পারবো। দেখো, দুটো আলফা কণা মানে তো 2 হিলিয়াম 4, তাই তো? দুটো, তাহলে একটার জন্য 2 কমে যায়, দুটোর জন্য 4 কমে যাবে। 91 থেকে 4 মাইনাস, 91 থেকে 4 মাইনাস কত হবে? এটা 87। A1টা কি হবে বলো? ওপরে দেখো, একটা হিলিয়ামের জন্য 4 একক কমে, তাহলে 235 থেকে 4 কমবে, আবার দুটো আছে দুবার কমবে মানে 8 কমবে, তাহলে 235 মাইনাস 8 কত হবে এটা বলো তো? 227। একই রকম ভাবে নেক্সট চলে আসো Z2 আর A2। Z2 এর ক্ষেত্রে দেখো, দুটো বিটা কণা নির্গত হচ্ছে, বিটা কণা মানে -1 E0, এরকম দুটো। একটা বিটা কণার জন্য জেড এর মানটা বেড়ে যায়, মানে জেড এর মান কি হয়ে যায়? Z1+1 হয়ে যাবে, কিন্তু দুটো আছে মানে +2 হয়ে যাবে, +2। এবার Z1 এর মান তো 87, +2 মানে 89। এই রকম ভাবেই কিন্তু পরীক্ষাতে করবে, খুব সহজ জিনিস যদি বুঝে নিতে পারো। A2 কে কি করব? সরি, A2টাকে কি করব দেখো, A2টা A1 এর সাথে কোনো কিছুই যোগ হবে না, কারণ 0 আছে। তাহলে A1 + 0, অর্থাৎ 227 + 0 মানে 227। Z3 আর A3, Z3 এর ক্ষেত্রে দেখো গামা রশ্মি নির্গত হয়েছে, গামা রশ্মির ক্ষেত্রে তো আধানের পরিবর্তন হয় না,
আর গামা রশ্মির ক্ষেত্রে কোনো পরিবর্তনই হবে না, Z3টা Z2 এর সমান হয়ে যাবে, A3টা A2 এর সমান হয়ে যাবে। Z2 মানে 89 আর A2 মানে 227। এরপরে আমি আশা করছি যে তোমাদের সকলের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, খুব সহজই বিষয় ছিল, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তার একক নিয়ে। তেজস্ক্রিয়তাকে পরিমাপ করার তার একটা একক আছে, এবং এই একক তিনটে একক আছে, আমরা তিনটেই মনে রাখবো। প্রথম এককটি হচ্ছে বেকারেল, বি কিউ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আমরা এটাকে। সেকেন্ড এককটা হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ড। এবং লাস্ট 20, 20। তেজস্ক্রিয়তার আমরা এই তিনটে এককই পড়ব। প্রথমেই বেকারেল। প্রথমেই বেকারেল, বেকারেল একক এটা হচ্ছে 1 অ্যাটম পার সেকেন্ড। যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি। তোমার হাতে তেজস্ক্রিয় মৌল আছে, ধরো আমার কাছে তেজস্ক্রিয় মৌল আছে, এর মধ্যে অনেকগুলো পরমাণু আছে তেজস্ক্রিয় মৌলের। এবার এটাকে যদি আমি রেখে দিই, তাহলে এই মৌলগুলো স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ অটোমেটিক বিঘটিত হবে। মানে কি, রেডিও অ্যাক্টিভ রে নির্গত করবে। তো যদি 1 সেকেন্ডে একটা অ্যাটম নির্গত হয়, মানে একটা অ্যাটম থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাহলে আমরা সেটাকে বলবো 1 অ্যাটম পার সেকেন্ড, এবং তাকে বলবো বেকারেল। তাহলে 1 বেকারেল মানে হচ্ছে একটা অ্যাটম পার সেকেন্ড। ইংরেজিতে এটাকে বলা হয় 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কতগুলো মৌল ডিসইন্টিগ্রেট হচ্ছে, একটা মৌল ডিসইন্টিগ্রেট হচ্ছে, সব থেকে সহজ একটা ইউনিট। তারপরে আছে রাদারফোর্ড। এক রাদারফোর্ড মানে হচ্ছে 10 পাওয়ারে 6 বেকারেল, মাথায় রেখো, 10 পাওয়ারে 6 বেকারেল, ঠিক আছে, মানে 1 মিলিয়ন। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 10 পাওয়ারে 6 এতগুলো অ্যাটম যদি ডিকে হয়ে যায়, রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো, তার সেই পরিমাণটাকে আমরা বলবো 1 রাদারফোর্ড। এবং 20, 1 20 মানে হচ্ছে 3.7 ইন্টু 10 পাওয়ারে 10 বেকারেল। এটা আরেকটু বড় ইউনিট। হ্যাঁ, 3.7 ইন্টু 10 পাওয়ারে 10। এতগুলো পরমাণু বা এতগুলো মৌলের নিউক্লিয়াস যখন ডিসইন্টিগ্রেট হবে, ডিকে হবে, ক্ষয়িত হবে, তখন আমরা সেই পরিমাণটাকে বলবো 120। তাহলে এই তিনটে একক মনে রাখতে হবে, এবং সাথে এই এককগুলোর সম্পর্কটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা তোমাদের আলোচনা থাকবে, তেজস্ক্রিয়তার ব্যবহার। তোমরা এটা বই থেকেই মুখস্থ করবে, পয়েন্টগুলো আমি উল্লেখ করে দিচ্ছি তেজস্ক্রিয়তার ব্যবহার কি। সবার প্রথমেই তেজস্ক্রিয়তাকে আমরা ব্যবহার করে থাকি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করি আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা বইয়ে দেখতে পাবে। দেখবে ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত আমরা রেডিও অ্যাক্টিভিটিকে বেশি ব্যবহার করি, ঠিক আছে। লিউকোমিয়া রোগ, অর্থাৎ যেটা ব্রেন ক্যান্সার, সেই ক্ষেত্রে, এবং মাথার টিউমারের অ্যাকচুয়াল পজিশন বোঝার জন্য বা তাদের চিকিৎসার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে থাকি, ঠিক আছে। সাধারণত আমরা তেজস্ক্রিয় ফসফরাস মৌলটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা থাইরয়েড, এই রোগটাকে চিকিৎসা করার জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করে থাকি। তারপরে আমাদের হার্টে ব্লাড সার্কুলেশন রিলেটেড কোনো রোগ যদি মানে খুঁজে বের করতে হয়, শনাক্ত করতে হয়, তার জন্য আমরা তেজস্ক্রিয় সোডিয়ামকে ব্যবহার করে থাকি। তো এরকম বিভিন্ন তেজস্ক্রিয় মৌলগুলোকে কিন্তু আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এছাড়াও দেখবে তেজস্ক্রিয় কোবাল্ট আছে। তেজস্ক্রিয় কোবাল্ট আমাদের যে ক্যান্সার কোষগুলো আছে সেইগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। 2 নাম্বার, আমরা এটাকে ব্যবহার করে থাকি জীবাশ্মের বয়স নির্ধারণে। জীবাশ্মের বয়স নির্ধারণে বা পুরনো কোনো কিছুর বয়স নির্ধারণ করতে। এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কার্বন 14 কে। এখানে কি কি বললাম, এখানে কোবাল্টের কথা বললাম, তেজস্ক্রিয় কোবাল্ট, তারপরে বললাম তেজস্ক্রিয় সোডিয়াম, তারপরে তেজস্ক্রিয় ফসফরাসের কথা বলেছি, তাই তো, আর কিছু বলেছিলাম। তো এইসব জিনিসগুলোকে ব্যবহার করে থাকি। তেজস্ক্রিয় আয়োডিনের কথা বলেছি আমি, তোমরা একটু বই থেকে দেখে নেবে সংকেতগুলো। জীবাশ্মের বয়স নির্ধারণ করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। এছাড়া আমরা কিসে ব্যবহার করে থাকি, তড়িৎ শক্তি উৎপাদন করার ক্ষেত্রে। তড়িৎ শক্তি উৎপাদন, ঠিক আছে। এই তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা ওই তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে থাকি,
বুঝতে পেরেছো নিশ্চয়ই? এতদূর পর্যন্ত আরো অনেকগুলো আছে, দেখবে পৃথিবীর বয়স নির্ধারণ করতে আমরা ব্যবহার করে থাকি এটাকে। পৃথিবীর বয়স নির্ধারণ করতে কিভাবে ব্যবহার করে থাকি বলো তো? যে কোনো তেজস্ক্রিয় মৌল বিঘটিত হয়ে একটা হালকা মৌলের নিউক্লিয়াসে কনভার্ট হয়, এবং সেই হালকা মৌলের নিউক্লিয়াস আবার বিঘটিত হয়ে আরো হালকা মৌলের নিউক্লিয়াসে কনভার্ট হয়। এরকম ভাবে কনভার্সনটা চলতে চলতে এক সময় তারা সিসাই অর্থাৎ লেডে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়? লেড। এটা মাথায় রাখবে, কিন্তু এটা হয়তো নেই তোমাদের বইতে। দেখবে লিখে নিবে খাতাতে যে সমস্ত তেজস্ক্রিয় মৌল বিঘটনের শেষে সুস্থিত লেড বা সুস্থিত সিসাই পরিণত হয়। ঠিক আছে? তো পৃথিবী উৎপন্ন হওয়ার সময় যে ইউরেনিয়াম মৌল ছিল, এবং সেই ইউরেনিয়াম মৌল বিঘটিত হতে 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 লেডে কনভার্ট হয়েছে। তো কোনো পাথরের মধ্যে, কোনো পুরনো প্রাচীন পাথরের মধ্যে ওই ইউরেনিয়াম এবং লেড, তার যে অনুপাত, পরিমাণের অনুপাত, সেই অনুপাতটাকে ক্যালকুলেট করে ডিসাইড করা হয় যে কত বছর লেগেছে এই পরিমাণটা হতে। এরকম ভাবে পৃথিবীর একটা আনুমানিক বয়স যেটা হয় সেইটা নির্ধারণ করা হয় তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে। আশা করি সকলে তেজস্ক্রিয়তা বিষয়টা বুঝতে পেরেছো। এখানেই আমাদের তেজস্ক্রিয়তা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ঢুকবো সেকেন্ড পার্ট, যেটা প্রথমে বলেছিলাম নিউক্লিয় শক্তির মধ্যে। নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভর ত্রুটি এই ওয়ার্ডটা কি। তারপরে আমরা বুঝবো যে নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি মানে কি বোঝায়। দেখো, ভর ত্রুটি বুঝতে গেলে তোমাকে যেটা আগে জানতে হবে, মনে করো এইখানে একটা নিউক্লিয়াস আমি অঙ্কন করেছি, আশেপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনস আছে প্লাস নিউট্রনস আছে, তাই তো? ধরে নাও এই নিউক্লিয়াসটাকে আমি রিপ্রেজেন্ট করছি জেড এবং এ দ্বারা। ঠিক আছে? তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? জেড। এর প্রোটন সংখ্যা হচ্ছে জেড। প্রোটন সংখ্যা জেড। এবং নিউট্রন সংখ্যা কি হবে বলো তো? কে কে বলতে পারো দেখি নিউট্রন সংখ্যা? এটা হবে এ মাইনাস জেড। কারণ এর মধ্যে প্রোটন প্লাস নিউট্রন দুটোকেই কাউন্ট করা হয়। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। যদি আমি এক একটা প্রোটনের ভরকে এমপি বলি এবং এক একটা নিউট্রনের ভরকে এমএন বলি, তাহলে এই নিউক্লিয়াসটার টোটাল ভর কত হবে? নিউক্লিয়াসটার টোটাল ভর কত হবে? এক একটা প্রোটনের ভর এমপি, এরকম জেড সংখ্যক প্রোটন আছে। ঠিক আছে? এবং এক একটা নিউট্রনের ভর এমএন, এরকম নিউট্রন আছে এ মাইনাস জেড সংখ্যক। ক্লিয়ার? তাহলে টোটাল ভর কত হচ্ছে? জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড এমএন। ঠিক আছে? এটা মোট ভর হয়। কিন্তু যদি আমি পরীক্ষা করে মানটাকে বের করতে চাই, নিউক্লিয়াসের মান, তো দেখা যায় যে এই পরীক্ষালব্ধ ভর যেটা, সেটা আলাদা কিছু আসছে, ক্যাপিটাল এম। ঠিক আছে? এবং এই মানটা ওপরের মানটার তুলনায় কম আসছে। অনেকের মনে হতে পারে যে আশেপাশে তো নিউক্লিয়াসগুলো, ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলোর ভর আমরা নিলাম না কেন? এরকম মনে হতে পারে। ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এতটাই কম, এতটাই কম, এতটাই কম, যে প্রোটন আর নিউট্রনগুলোর সাথে যোগ করা না করা সমান। সেই কারণে আমরা ইলেকট্রনটাকে উপেক্ষা করে চলছি। তাহলে মোট ভর হওয়া উচিত এটা, কিন্তু পরীক্ষালব্ধ ভর পাচ্ছি আমি এম কম পাচ্ছি। কতটুকু কম পাচ্ছি? মাইনাস করলেই বুঝে যাব কতটুকু কম পাচ্ছি। এ মাইনাস জেড এম এন মাইনাস এম, এই পরিমাণ ভর কম পাওয়া যাচ্ছে। এই যে কম ভরটা পাওয়া গেল, এটাকে রিপ্রেজেন্ট করছি ডেল্টা এম দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? ডেল্টা এম দিয়ে। এবং এর নামটাই হচ্ছে ভর ত্রুটি। ঠিক আছে? বা আমরা এটার নাম ইংরেজিতে বলে থাকি মাস ডিফেক্ট। কিছু পরিমাণ ভরের এরর আসছে, ত্রুটি আসছে। বুঝতে পারলে ভর ত্রুটি বিষয়টা কি? এবার এমনটা হচ্ছে কেন, এই ভর ত্রুটিটা আসছে কেন, কিছু পরিমাণ ভর কমে গেল কেন, কোথায় গেল ভরটা? তো তোমাদেরকে বুঝতে হবে যে আইনস্টাইনের একটা ভর ও শক্তির তুল্যতা নীতি সংক্রান্ত সমীকরণ আছে, যেটার জন্য তোমরা আইনস্টাইনকে চেনো। আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ তোমরা জানো, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। দেখেছো নিশ্চয়ই, ইউটিউবে সামনে চলে আসে সমীকরণটা, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। কি রিপ্রেজেন্ট করে? যে এম পরিমাণ ভর এর সমতুল্য শক্তির পরিমাণ, কিছু পরিমাণ ভরের সমতুল্য যদি শক্তি পরিমাপ করতে হয়, তার মান হবে ই। এবং সেটা আমরা এখান থেকে এরকম ভাবে ক্যালকুলেট করতে পারি, যেখানে সিটাকে কি বলা হয়? আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। এর মান কত? 3 × 10⁸,
মিটার পার সেকেন্ড, অনেকেরই মুখস্থ আছে। তো এই এমটা হচ্ছে মাস। এবার এইখানে যেহেতু মাস ডিফেক্ট ডেল্টা এম হয়েছে, আমি ওখানে মাসের পরিবর্তে ডেল্টা এম লিখছি। এই ডেল্টা এম পরিমাণ যে মাসটা, এইটা শক্তিতে কনভার্ট হয়ে গেছে নিউক্লিয়াসের মধ্যে, এবং শক্তিতে কনভার্ট হয়ে এই প্রোটন আর নিউট্রনগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। সেই শক্তিটাকে আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি। বুঝতে পারলে কি বললাম? তাহলে নিউক্লিয় বন্ধন শক্তির দরকার ছিল তো, তা নাহলে প্রোটনগুলো তো পজিটিভ চার্জ, তারা তো রিপেল করে বাইরে বেরিয়ে যেত। তাহলে তাদেরকে আঁকড়ে ধরে রেখেছে একটা শক্তি, যাকে বলি আমরা নিউক্লিয় বন্ধন শক্তি। আর এই নিউক্লিয় বন্ধন শক্তি আসে কোথা থেকে? এই মাস ডিফেক্ট বা ভর ত্রুটি থেকে। এই ভর ত্রুটির সমতুল্য শক্তিটাই হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। তো যদি ক্যালকুলেশন করতে হয় নিউক্লিয় বন্ধন শক্তিটাকে, এই ডেল্টা এম এর পরিবর্তে এই রকম লিখে দিই, এ মাইনাস জেড এম এন মাইনাস ক্যাপিটাল এম ইন্টু সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরে গেছো সকলে। এইটা হচ্ছে তোমাদের নিউক্লিয় বন্ধন শক্তির সমীকরণ ভর ত্রুটির সাথে। মাথায় রাখবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ, এটাকে স্টার করে দাও, খুব গুরুত্বপূর্ণ। হুম। নিউক্লিয় বন্ধন শক্তি শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কার্যশীল, নিউক্লিয়াসের বাইরে এই নিউক্লিয় বন্ধন শক্তির কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? সকলেই বুঝতে পেরেছো তো? ওকে। এবার আমরা এখানে একটু এককের পরিবর্তনগুলো দেখে নেব। দেখো, আমরা যদি পুরো পদ্ধতিটা এসআই পদ্ধতিতে পরিমাপ করি, মানে ভরকে পরিমাপ করছি কেজিতে, হ্যাঁ, লাইট ভেলোসিটিকে মিটার পার সেকেন্ডে মেজার করছি মানে এসআই পদ্ধতিতে, তাহলে শক্তিটাকে কিন্তু আমরা এসআই পদ্ধতি জুল এককে পাবো। কিন্তু ভরের আরো একটা একক আছে, তোমরা ক্লাস 9-এ পড়েছো, ভরের একক। যখন ক্ষুদ্র ক্ষুদ্র ভর পরিমাপ করতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভর যখন পরিমাপ করতে হবে, সাধারণত অ্যাটমিক লেভেলে গিয়ে, তখন আমরা একটা ভর ইউজ করি, যা একটা একক ইউজ করি, যার নাম হচ্ছে পারমাণবিক ভর একক, বা বলি আমরা এটাকে অ্যাটমিক মাস ইউনিট, এবং এটাকেই আমরা সংক্ষেপে বলে থাকি এএমইউ। ঠিক আছে? তাহলে যদি কখনো প্রোটন নিউট্রন এদের মাসগুলোকে, তারপরে এগুলোকে যদি এএমইউ ইউনিটে মেজার করে থাকি, তখন এই সি স্কোয়ারটা গুণ টুন করার পর যে মানটা দেবে, সেটাকে ডাইরেক্টলি তুমি এরকম লিখতে পারো, এটা ধরো ডেল্টা এম, ক্যালকুলেশন করার পর ডেল্টা এম। আর এই সি স্কোয়ারের পরিবর্তে তুমি লিখে দিতে পারো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা একটা ইউনিটের কনভার্সন। তোমাদের সিলেবাসের মধ্যে এইটা প্রুভ করার কোনো দরকার নেই, তোমরা 11-এ ওটা এটা প্রুভ করবে, ফিজিক্সেও করবে, কেমিস্ট্রিতেও করবে। ঠিক আছে? তো এখানে কি করা হয়েছে, মাসগুলোকে এএমই ইউনিটে পরিমাপ করা হয়েছে এবং শক্তিটাকে মেগা ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করা হয়েছে। ঠিক আছে? তাহলে রিলেশনটা দাঁড়াবে এইরকম, এএমইউটাকে ডেল্টা এমটাকে মাথায় রাখবে, এটা হচ্ছে এএমইউ, এই ইউনিটে পরিমাপ করা হচ্ছে। এটাকেই বলছি আমরা নিউক্লিয় বন্ধন শক্তি। এতটাই সহজ ছিল, সকলের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমাদের আলোচনার বিষয়, আমরা প্রায় শেষের দিকে, দুটো বিষয় আলোচনা করব, একটা নিউক্লিয় বিভাজন, আরো একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। ঠিক আছে? নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায়? নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায়? দেখো, নামের মধ্যে বিভাজন আছে। যদি কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়, সেটাকে বিভাজন বলবো। তো কোনো ভারী নিউক্লিয়াস কি একা একা বিভাজিত হবে? না। কোনো ভারী নিউক্লিয়াসকে যদি আহ, কোনো কণা দ্বারা আঘাত করা হয়, তাহলে তার নিউক্লিয়াসটা ভেঙে যায় এবং ভেঙে দুটো ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। সেই ঘটনাটাকে বলি আমরা নিউক্লিয় বিভাজন। এই বিভাজন প্রক্রিয়ায়, এই বিভাজনের সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। ঠিক আছে? যেমন ধরে নাও, এখানে একটা নিউক্লিয়াস আছে, বড় সড়ো একটা নিউক্লিয়াস, একে আমি একটা নিউট্রন কণা দ্বারা আঘাত করলাম। নিউট্রন কণার সংকেত হচ্ছে এইরকম। ঠিক আছে? তো এই নিউট্রন কণা দ্বারা যদি আমি আঘাত করি, এটা কি হয়, ভেঙে যায়, দুটো আলাদা আলাদা এরকম দুটো ছোট ছোট নিউক্লিয়াসে ভেঙে গেল, আর সাথে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হলো। এই শক্তিটা আসে কোথা থেকে? এই যে নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে, পুরো ভরটা কনজার্ভ থাকে না, এখানে কিছুটা ভরের ত্রুটি আসে, কিছু পরিমাণ ভর কম থাকে, দুটো মিলিয়ে সেই ভরটা শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটাকে বলবো আমরা নিউক্লিয় বিভাজন। ঠিক আছে? তাহলে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে কোনো গতিশীল কণা দ্বারা আঘাত করার ফলে সেই নিউক্লিয়াসটা হালকা হালকা
বা কম পারমাণবিক ভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করছে। এই ধরনের প্রক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। আমি এরকম তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো ইউরেনিয়ামকেই নিয়ে নিলাম। ইউরেনিয়াম কত হয় 92, আর এখানে ধরো আমি নিয়ে নিলাম 235। ঠিক আছে, তো একে আমি আঘাত করেছি নিউট্রন কণা দ্বারা 0 1। আঘাত করার ফলে এখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। একটা নিউক্লিয়াস তৈরি হয় বেরিয়াম, এক্সপেরিমেন্টালি দেখা যায়। একটা নিউক্লিয়াস তৈরি হয় ক্রিপ্টন। মন দিয়ে শোনো, বেরিয়াম আর একটা কি বললাম, ক্রিপ্টন। বেরিয়ামের হয় 56, ক্রিপ্টনের হয় 36। ক্রিপ্টনের ওপরে হবে 92 এবং বেরিয়ামের হবে 141। তুমি যদি ব্যালেন্স করতে চাও দেখবে ব্যালেন্স হচ্ছে না। এখানে 92 56 প্লাস 36 কত হবে, 6 6 12, আর এটা 5 আর 3 80, 92 তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এইখানে ব্যালেন্স হয়ে গেছে। নিচেরটা দেখো ব্যালেন্স হয়ে গেছে। ওপরেরটার দিকে খেয়াল করো তো, 235 আর 1 কত হচ্ছে 236। ওপরে যোগ করো, 2 9 4 13 3 হাতে 1 2, 232। কিন্তু আছে কত 236, তার মানে কত কমছে, 4 কমে যাচ্ছে। ঠিক আছে, 236, এখানে 3 হবে, এটা সরি, এই দুটো মিলে হচ্ছে 236, কিন্তু এখানে যোগ করে হচ্ছে 233। কত কমছে, 3 কমছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করছি দেখো, তিনটা নিউট্রন আরো তৈরি হয় এখানে। দেখো একটা নিউটনের জন্য 1, তাহলে তিনটের জন্য 3 যোগ করে দিলেই, 3 যোগ করে দিলেই 236 হয়ে যাচ্ছে। ব্যালেন্স হয়ে গেল। সাথে অনেক শক্তি উৎপন্ন হয় এখানে, সাথে অনেক শক্তি উৎপন্ন হয়। এইটা হচ্ছে একটা নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার উদাহরণ। তোমাদের যদি নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা জানতে চাই, অবশ্যই একটা উদাহরণ দেবে এবং এই উদাহরণটাই দেবে। খেয়াল করো, এই বিভাজন প্রক্রিয়ায় একটা নিউট্রন দ্বারা আঘাত করার ফলে অবশ্যই নিউট্রনটা ধীর গতি সম্পন্ন আছে। ঠিক আছে, আঘাত করার ফলে তিনটা নিউট্রনের কণা তৈরি হয়েছে। এবার এই তিনটে নিউট্রন কণা, ওর মধ্যে তো আরো অনেক ইউরেনিয়াম পরমাণু আছে, ওদেরকে গিয়ে ধাক্কা দেবে। ফলে তিনটা নিউট্রন তিনটে ইউরেনিয়ামের সাথে আবার ধাক্কা লাগছে। ফলে সেখান থেকে আবার তিনটে তিনটে করে তৈরি হচ্ছে। বুঝতে পারছো, নিমেষের মধ্যে অনেকগুলো কিন্তু বিভাজন সম্ভব। আর যত বিভাজন হচ্ছে তত শক্তি উৎপন্ন হচ্ছে। তো যদি এটাকে কন্ট্রোল না করি, তাহলে প্রচুর শক্তি উৎপন্ন হবে, যেটা বিস্ফোরণের একটা কারণ হয়ে যাবে। পারমাণবিক বোমা, এটা হচ্ছে একটা অনিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া। পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা, এখানে কি হয়, অনিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়। মানে এই যে নিউট্রন কণাগুলো উৎপন্ন হচ্ছে, এদেরকে নিয়ন্ত্রণ করা হয়, এরা অটোমেটিক, মানে অনবরত ভাঙতে থাকে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, যেটা আমরা বিস্ফোরণ হিসেবে দেখতে পাই। কিন্তু এই বিক্রিয়াটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এই নিউট্রনগুলোকে যদি শোষণ করে নিতে পারি, ঠিক আছে, নিউট্রনকে শোষণ করানো যায়। জার্কোনিয়াম বলে এক ধরনের পদার্থ আছে, তার মধ্যে দিয়ে পাস করাতে গেলে নিউট্রন প্রায় শোষিত হয়ে যাবে। তারপরে ভারী জল বা ডয়টেরিয়ামের মধ্য দিয়ে এই নিউট্রনটাকে পাঠাতে গেলে তার স্পিডটা কমবে, ফলে ধীর গতি সম্পন্ন নিউট্রন গিয়ে এদেরকে আঘাত করবে। তো এই জিনিসগুলো ঘটিয়ে থাকা হয়। তোমরা এগুলো বইতে রিডিং পড়লেই পেয়ে যাবে। আমি আর এই বিষয়গুলোকে লিখে ক্লাসটার লেন্থ বড় করছি না, তোমাদেরকে যে শুধুমাত্র আমি বুঝিয়ে দিচ্ছি এবং কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমরা বুঝতেই পারছো। তাহলে পারমাণবিক বোমাতে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। যদি আমি এই বিক্রিয়াটাকে কন্ট্রোল করি, তাহলে সেই বিক্রিয়াকে বলবো শৃঙ্খল বিক্রিয়া। কি বলবো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো শৃঙ্খল বিক্রিয়া। কখন, যদি কন্ট্রোল করতে পারি। কিন্তু পারমাণবিক বোমার ক্ষেত্রে কি কন্ট্রোল করি, করি না, তাহলে পারমাণবিক বোমার ক্ষেত্রে এটা অশৃঙ্খল বিক্রিয়া। ঠিক আছে, শৃঙ্খল বিক্রিয়াকে আমরা নিউক্লিয় চুল্লিতে ঘটাতে পারি। নিউক্লিয় চুল্লি হচ্ছে এক ধরনের যন্ত্র, যেখানে এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটানো হয় এবং সেটা কন্ট্রোলড। ঠিক আছে, মানে নিয়ন্ত্রণ করে ঘটানো হয়, যতটুকু প্রয়োজন ততটুকু ঘটানো হয় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। ঠিক আছে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে কি করা হয়, তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তো এই হচ্ছে নিউক্লিয় বিভাজন। ঠিক একই রকম ভাবে এর আরেকটা ভাই আছে, যমজ ভাই, নিউক্লিয় সংযোজন। নাম শুনে বুঝতে পারছো, সংযোজন মানে কি, জুড়ে যাওয়া। তো অনেকগুলো হালকা মৌল, এখন হালকা মৌলগুলো জুড়ে যাবে। অনেকগুলো হালকা মৌল জুড়ে গিয়ে, ধরো এরকম দুটো ছোট ছোট মৌল আছে, তারা জুড়ে গিয়ে যদি একটা বড় নিউক্লিয়াস তৈরি করে বা বড় মৌল তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সংযোজন। সংযোজন প্রক্রিয়া খুব একটা সহজ প্রক্রিয়া নয়, কারণ এই নিউক্লিয়াসগুলো কাছাকাছি আসতে চাইবে না। নিউক্লিয়াসের চার্জ কি হয়, পজিটিভ। পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে।
তাহলে বিকর্ষণের ফলে এরা তো কাছে আসতে পারবে না, তো এদেরকে কাছে আনানো হয়। তার জন্য কি করা হয়, হাই টেম্পারেচার অ্যাপ্লাই করা হয়। মনে রাখবে, হাই টেম্পারেচার মানে উচ্চ উষ্ণতায়, প্রায় 10 পাওয়ারে 8 কেলভিন টেম্পারেচারে চলে যায়, অনেক বেশি। তো হাই টেম্পারেচারে এরকম রিয়াকশনকে ঘটানো হয়, তার ফলে তারা জুড়ে যায়, আর জুড়ে গিয়ে এরকম একটা ভারী নিউক্লিয়াস তৈরি করে। এই বিক্রিয়াটাকে বলে থাকি আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, আমি একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া উদাহরণ দিচ্ছি। হাইড্রোজেন, হাইড্রোজেনের তো অনেকগুলো আইসোটোপ আছে, আমি সাধারণ হাইড্রোজেনের কথা বলছি, অর্থাৎ প্রোটিয়ামের কথা বলছি। তো এরকম ভাবে 4টা প্রোটিয়াম পরমাণুকে দেখিয়ে দিলাম, নিউক্লিয়াসকে দেখিয়ে দিলাম। এরা যদি জুড়ে যায় সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে হিলিয়াম 2 4। দেখো ওপরে 4 ছিল, 4 তো মিলে গেল, নিচে 4 ছিল বাট এখানে 2 হলো। এর সাথে আরো কিছু তৈরি করবে, পজিট্রন তৈরি করবে দুটো, +1 0। এবার পজিট্রন সম্পর্কে আমি এখনো বলিনি, বিটা কণা বলেছি যে -1 হয় এখানে। পজিট্রন আরো এক ধরনের কণা, হায়ার স্টাডি করব, এগুলো নিয়ে আমরা অনেক জানতে পারবো, আপাতত জেনে নাও। দেখো এখানেও +2 হয়ে গেল, +1 দুটো আছে তার +2, +2 আর +2 4, দেখো এদিকে 4 ম্যাচ করে গেছে। এবং এর সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। শক্তিকে অনেক সময় এরকম ডেল্টা সাইন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, বইগুলোতে দেখবে থাকতে পারে। তাহলে নিউক্লিয় সংযোজনের প্রক্রিয়াতেও কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে। সাধারণত কি মনে হয় আমাদের, যে সংযোজন ঘটাবো, বাইরে থেকে এনার্জি দেব তবেই জুড়বে? অবশ্যই বাইরে থেকে এনার্জি দিতে হয়, এবং জুড়ে যাওয়ার পরও তারা এনার্জি রিলিজ করে। এবং তোমরা মনে রাখবে যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াতে যে শক্তিটা মুক্ত হয় তার মান নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির থেকে অনেক বেশি। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন কোথায় হয়? তোমার সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটে চলেছে অনবরত। ঠিক আছে, নিউক্লিয় বিভাজনও ঘটে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়াও ঘটে। তা সূর্যের মধ্যে অনবরত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটছে, হাইড্রোজেনগুলো জুড়ে হিলিয়াম তৈরি করছে, হিলিয়াম ভেঙে হাইড্রোজেন তৈরি করছে, এইরকম ভাবে বিক্রিয়াগুলো ঘটতে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এরপরে তোমরা বই থেকে এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া এবং নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া, এই দুটোর ডিফারেন্সটা একটু পড়ে নেবে। ঠিক আছে, হাইড্রোজেন বোমা নিউক্লিয় বিভাজনের উদাহরণ নাকি নিউক্লিয় সংযোজনের? মনে রাখবে, হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজনের উদাহরণ। এই ছিল তোমাদের পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টা, পুরো ওয়ান শটটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। যদি ক্লাসগুলো বেনিফিশিয়াল হয় তোমাদের জন্য, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এই ধরনের প্রতিনিয়ত ক্লাস আসবে, এবং এই ক্লাসগুলো পেয়ে তোমরা উপকার পাবে। তার কারণ পরীক্ষাতে এই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখতে হয়, প্লাস কোন জায়গাগুলো তোমাদেরকে ফোকাস করতে হচ্ছে, সেই বিষয়গুলো দেখো একটা ক্লাসের মধ্যে বোঝাচ্ছি, প্লাস বলেও দিচ্ছি। যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা জয়েন হতে চাও, তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যাও, গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও।